যে আলোচনাটা করি। তো প্রথমত যদি আরবানাইজেশন বা নগরায়নের কথা বলি, নগরায়নের ব্যাপারে কারো বেসিক কোনো ধারণা আছে? নগরায়ন বলতে আসলে কি বোঝায়, কেউ বলবেন? নগরায়ন কি? স্যার জি, স্যার একজন বলেন। নগরায়ন স্যার নগরায়ন বলতে বোঝায় যে শহর এবং পৌরসভা এবং জেলা শহরের উন্নয়নের যে পরিকল্পনা সেটাকেই নগরায়ন বলা হয়। স্যার, ঠিক আছে, নগর নগরায়নটা কেন্দ্রিক হচ্ছে উন্নয়ন সেটি একটা বিষয় হতে পারে। আর কেউ কিছু বলবেন? নগরায়নটা হচ্ছে নাগরিকদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে যে পরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সহ আদার্স যে উন্নয়ন করা হয়, হুম, শহর শহরায়নের যে প্রক্রিয়া সেটাকে হুম, হুম, নগরায়ন বলে। হুম। হ্যাঁ, ঠিক আছে, আমরা যেটা মানে বিষয়গুলো এরকমেরই। অ্যাকচুয়ালি আমরা যদি সহজ কথা আমরা আমাদের মতো করে বুঝতে চাই, সেটা হলো এরকম যে নগরায়ন বা শহরায়ন, যেটাকে ইংরেজিতে বলছি আরবানাইজেশন, সেইটি হচ্ছে মূলত নগরের বা শহরের সম্প্রসারণ, অর্থাৎ আরো বিস্তার লাভ করা। সেই বিস্তার লাভ আপনারা যেটা বলেন দুই ভাবেই হতে পারে, যে আরো নতুন নতুন অবকাঠামো হলো। আগে ধরেন সে ঢাকা শহরের কথা যদি আমরা বলি, এর আয়তন যদি আগে 50 বর্গ কিলোমিটার হয়, এখন সেটা 75 বা 100 বর্গ কিলোমিটার, এই রকমের যদি আমরা বলি, যে এইভাবে মানে ব্যাপ্তি এবং এর ঘনত্ব, এর অবকাঠামো, এই সবকিছু বেড়ে যাওয়া, অর্থাৎ নগরের আরো বৃদ্ধি ঘটা, নগরের আরো ছড়িয়ে পড়া, এই বিষয়টি হচ্ছে আসলে নগরায়ন। এবং এই নগরায়নের সাথে আমরা পরিবেশের সম্পর্ক দেখবো। একইভাবে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নের সাথে সম্পর্ক দেখবো। শিল্পায়ন যেটা বলছিলাম, অনেকটা এই ফর্মুলাই আমরা বলতে পারি যে শিল্পের সম্প্রসারণ হচ্ছে শিল্পায়ন। অর্থাৎ শিল্প আরো বেশি বিস্তার লাভ করলো, আরো বেশি বাড়লো। আগে 5টা ছিল, এখন 10টা হয়ে গেছে। আগে একটার থেকে যে প্রোডাকশন হতো, এখন সেখানে আরো অনেক বেশি প্রোডাকশন হয়, এই নানান ভাবে। অর্থাৎ এক কথায় এটা সমৃদ্ধি বা বৃদ্ধি বা ক্রমবৃদ্ধি বা বিস্তার, এই এইগুলো দেখা যাচ্ছে। জি জি স্যার, স্যার। দেখা জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখানে একটা ছবি, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? আহ এই ছবি দেখলেই আমরা মোটামুটি আরবানাইজেশন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাই। আপনারা দেখেন যে যে মানে পাশে কিছু পাহাড়ি জঙ্গলের মতো, এবং শহর আস্তে আস্তে সেই পাহাড় বা জঙ্গলকেও গ্রাস করে ফেলছে, অর্থাৎ শহরটা ছড়িয়ে পড়ছে। এর ফাঁকে ফাঁকে যে শহর বা গাছপালা ছিল, সেগুলো একসময় শহরের মধ্যে ঢুকে পড়ছে বা শহর গিলে ফেলছে সেটিকে, এবং শহর চারদিকে আরো বিস্তার লাভ করছে। এবং এই যে মানে বিস্তীর্ণ, মানে যেটা আমরা অনেক সময় বলি কংক্রিটের জঙ্গল, তা এই রকমের ছবি। তো এইভাবে একটা আপনি যে কোনো ঢাকা শহরের ছবি এইভাবে নিলে দেখা যাবে যে মানে বিল্ডিং এর পর বিল্ডিং, এবং এরপরে সেখানে আমরা যে প্রায় বলি যে আমাদের সবুজ হারিয়ে যাচ্ছে, আমাদের কৃষিভূমি হারিয়ে যাচ্ছে, আমাদের নদী নালা বা জলাশয় হারিয়ে যাচ্ছে। কোথায় হারিয়ে যাচ্ছে? আসলে এটা শহরের পেটে বা শহরের দখলে চলে যাচ্ছে। তো এই ছবিটি আমরা বলা যায় যে শহরায়ন বা নগরায়নের একটা মোটামুটি চিত্র বা সার্বিক অবস্থা মানে উপলব্ধি করতে পারি। একটু বলে রেখে, আমার এখানে মোটামুটি একটু ঝড় বৃষ্টি হচ্ছে, কোনো কারণে ইলেকট্রিসিটি চলে গেলে আমি হয়তো ডিসকানেক্টেড হয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আমি মোবাইল ডাটা নিয়ে আবার কানেক্টেড হব। তো সেক্ষেত্রে আপনারা সবাই সংযুক্ত থাকবেন বা রিকানেক্টেড হবেন। ওকে স্যার। নগরায়ন কি? নগরায়নের ইংরেজি প্রতিশব্দ হিসেবে 1609 সালে তৎকালীন পোপ সর্বপ্রথম আরবান শব্দটি ব্যবহার করেন। আরবান বা নগর থেকেই আরবানাইজেশন বা নগরায়ন। নগরায়ন হচ্ছে কৃষিভিত্তিক গ্রামীণ উৎপাদন ব্যবস্থা থেকে ক্রমান্বয়ে নগর ব্যবস্থায় রূপান্তরের মাধ্যমে উন্নত জীবনযাপনে উত্তরণের একটি প্রক্রিয়া। অর্থাৎ এখানে কৃষিকাজ না, এখানে অকৃষিকাজের বিস্তার ঘটে, এবং যেটা যে বলছিলাম যে কৃষি ভূমি কমে যাবে, মানুষের কৃষি পেশা থেকে অকৃষি পেশায় চলে আসবে। এই নানান ভাবে আস্তে আস্তে মানুষের একটা নতুন জীবনধারা, নগর কেন্দ্রিক জীবনধারা চলে আসে এই নগরায়নের মধ্যে। ডক্টর উইলিয়াম মুনরো তিনি বলেছেন যে বিপুল জনগোষ্ঠী স্বল্প পরিসরের মধ্যে অসংখ্য বাসস্থান, অর্থাৎ যেটাকে আমরা জনসংখ্যার ঘনত্ব বলছি। যেমন গ্রামে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে বেশ কম, পাতলা পাতলা, মানে একটার পর একটা দূরে দূরে অবস্থানে বাড়ি, আবার একটা গ্রামের পর আবার বিস্তীর্ণ মাঠ, এরকমের গ্রামের চিত্র। অথচ শহরে একটা ওয়ার্ডেই দেখা যায় যে কয়েক লক্ষ মানুষ বাস করে। আর এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, বিভিন্ন উপজেলায় দেখবেন যে 1 লাখ 2 লাখ, বড় জোর হয়তো 2.5 লাখ, পুরো একটা উপজেলায়
ভোটার, অথচ শহরে একটা পৌরসভা সরি একটা ওয়ার্ডের মধ্যেই দেখা যাবে যে মানে 3 লাখ বা আরো বেশি ভোটার। এইভাবে এখানে বাসস্থানের ঘনত্ব অনেক বেশি। পাশাপাশি স্বায়ত্তশাসিত পৌর কর্তৃপক্ষ থাকে, সেটা সেটা হয় সিটি কর্পোরেশন, সেখানে আমরা যেই মানে সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর সহ একটা পরিষদ দেখি, অথবা পৌর কর্তৃপক্ষ যেটাকে আমরা পৌরসভার মেয়র এবং তার কাউন্সিলররা থাকেন। এরপর এখানে নানাবিধ অর্থনৈতিক প্রতিষ্ঠান, জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের কর্মব্যস্ত জীবন, এই নিয়ে গড়ে ওঠে নগর সমাজ। এটি মন্ডর মতে মোটামুটি নগর সমাজের একটা চিত্র আমরা এখানে পাই। বাংলাদেশের যে মানে পৌর আইন, সেখানে বলা হয়েছে যে মোট ভূমির আহ, একটা নির্দিষ্ট পরিমাণ সম্ভবত মোটামুটি 25 থেকে 30% বা 35% এটা অকৃষি ক্ষেত্রে ব্যবহার করা হবে। মোট জনসংখ্যার ঘনত্ব মোটামুটি একটা সংখ্যা 50,000 হতে হবে একটা পৌর এলাকার জন্য। এরকম বেশ কিছু বৈশিষ্ট্য নগর বা পৌরসভা হওয়ার ক্ষেত্রে বেঁধে দেওয়া আছে। তো পৌরসভা তো মূলত আমরা বলি যে এটা এক ধরনের টাউন, এটা নট সিটি, মানে অত বড় শহর না, এটা ছোট ছোট, সেটা আমাদের উপজেলা, জেলা, বিভিন্ন জায়গায় যে পৌরসভাগুলো হয় সেইগুলো সম্পর্কে। কিন্তু বাংলাদেশে এখন যতগুলো সিটি কর্পোরেশন আছে, সেইগুলোর মানে ব্যাপ্তি, সেইগুলোর পরিধি, জনসংখ্যা, সেখানে অকৃষি পেশার যেই বিস্তার, এই সব কিছু আরো অনেক ব্যাপক। আলভিন বসকপ নগর সমাজের কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে শিল্প, বাণিজ্য এবং বৃত্তি সম্পর্কীয় অকৃষি পেশার আধিক্য। বৃত্তি সম্পর্কীয় অকৃষি পেশা মানে মানুষের মূল ওই যে কি বলা যায় উপার্জনক্ষম যে পেশা, মানে মানুষ যার থেকে আয় উপার্জন করে, জীবিকা নির্বাহ করে, এই ক্ষেত্রে কৃষি অপেক্ষা কৃষি পেশার আধিক্য থাকে এখানে। এরপরে নিয়মতান্ত্রিক শ্রম বিভাজন থাকে, বিশেষ করে শিল্প সমাজে আমরা যেটা দেখি যে আহ, সেখানে দেখবেন সব সময় যে স্পেশালাইজড শ্রম, সবাই একই রকমের কাজ করে না। প্রথমত তো আমরা জানি মালিক শ্রেণী, ব্যবস্থাপক শ্রেণী, শ্রমিক শ্রেণী, এই 3টা বিভাগ। আবার এর মধ্যে যদি ব্যবস্থাপক শ্রেণীর মধ্যে বলেন, তার মধ্যে দেখবেন যে কেউ অ্যাডমিনিস্ট্রেশন দেখে, কেউ আবার ফাইন্যান্স দেখে, কেউ আবার এইচআর দেখে, এরকম আলাদা আলাদা বিভাজন আছে। এবং সব জায়গা আবার হয়তো কোনো কোনো জায়গা আছে যে রিসার্চ, এটিও কেউ কেউ দেখে। এরপরে আপনার মানে ইয়ে অনুযায়ী, যেমন যারা আমদানি রপ্তানি করে সেখানে হয়তো আলাদা আলাদা ডিভিশন। আবার শ্রমিকদের ক্ষেত্রে যদি আসেন, সেখানেও দেখবেন যে ওই বিভিন্ন জায়গায় স্পেশালাইজ শ্রমিক আছে, যে যে কাজে পারদর্শী বা তাকে প্রশিক্ষণ দিয়ে সেভাবে পারদর্শী তৈরি করা হয় এবং তাকে সেই কাজেই নিয়োগ করা হয়। তো সেইভাবে দেখা যায় যে মোটামুটি এখানে নিয়মতান্ত্রিক এবং ব্যাপক মাত্রায় শ্রম বিভাজন নগর সমাজের মধ্যে আমরা আলোচনা করি। জনসংখ্যার অত্যধিক ঘনত্ব, এটি আমরা মোটামুটি জানি, এর মধ্যে আলোচনা হয়েছে। জ্ঞাতি সম্পর্কের বন্ধনহীন সামাজিক নিয়ন্ত্রণ, অর্থাৎ গ্রামে যেটা দেখা যায় যে গ্রামে নিয়মিত এবং আশেপাশের পাড়া প্রতিবেশী বা ওই যে অন্যান্য আত্মীয় স্বজনের সাথে যে দৈনন্দিন যোগাযোগ এবং তারা সামাজিক নিয়ন্ত্রণ বা সামাজিকীকরণের ক্ষেত্রে যে ভূমিকাটাই রাখে, শহরে সাধারণত সেটি হয় না। যেমন ধরে নেন গ্রামে অনেক সময় যেটা হয় যে একটা ছেলে যদি দুষ্টুমি করে বা কোনো অন্যায় করে বা ইভেন সে স্কুল ফাঁকি দেয় বা অন্য কোনো একটা অসৎ ছেলে পেলেদের সাথে মিশে, তা এটি কমে গেছে এখন গ্রামেও। কিন্তু একটা সময় আমরা আমাদের শৈশবে কৈশোরে দেখেছি যে সেখানে ওই পাড়ার আর একজন মুরব্বীও এই শাসন করবার মানে অধিকার রাখতেন, যে কোনো বাচ্চা কাচ্চার যে কোনো ব্যাপারে দৃষ্টি কটু কিছু হলে তারা এই শাসন করতেন বা পরিবারকে জানো। কিন্তু শহরে জ্ঞাতি সম্পর্কে এই বন্ধনটা সচরাচর দেখা যায় না এবং এখানে যে যার মতো করে চলতে হবে। নগরায়নের প্রভাব, বিশেষ করে আমরা যদি পরিবেশের সাথে এটাকে মেলাতে চাই, তাহলে আমরা আহ যেই জায়গাগুলো দেখি যে নগরায়ন কি কি কোন কোন জায়গা মানে প্রভাব বিস্তার করে। প্রথমত আমরা যদি বলি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অর্থাৎ পরিবেশগত যে অবক্ষয়, ক্ষতি বা বিপর্যয়, সেইটিকে প্রভাবিত করে। কিভাবে? আনপ্ল্যান্ড আরবানাইজেশন অফেন লিডস টু ডিস্ট্রাকশন অফ ন্যাচারাল হ্যাবিটেটস, অর্থাৎ ওই যে অপরিকল্পিত নগরায়ন, এটি প্রায়ই এই কি বলে যে প্রাকৃতিক যে বাসস্থান বা জীববৈচিত্র্য বা বাস্তু সংস্থান, সেইটিকে প্রায়ই এটা নষ্ট করে দেয় বা ধ্বংস করে দেয়। ডিফরেস্টেশন ঘটায়, অর্থাৎ ওই যে আপনার যেটা আমরা ছবিতে দেখলাম যে এইভাবে মানে বনায়নের বা মানে বন ধ্বংসের জন্য কাজ করে বা
বনভূমি বিরানের ক্ষেত্রে কাজ করে, লস অফ এগ্রিকালচারাল ল্যান্ড, এবং আহ, কি বলে যে আপনার কৃষি ভূমির মানে কমিয়ে ফেলে, কৃষি ভূমিকে হারিয়ে ফেলি আমরা এই অতিমাত্রায় নগরায়নের ফলে। এবং ফাইনালি আমরা যেটা বলছি যে ইনক্রিজ পলিউশন, এবং সবশেষ বিশেষ করে নগরায়নের ফলে ব্যাপক মাত্রায় পলিউশন সৃষ্টি হয় নগরের। আমরা দেখি যে এই যে আপনার স্যানিটেশন, বিভিন্ন রকমের বর্জ্য, তারপরে হিউম্যান মানে বিশেষ করে ইসের আপনার কি বলে যে আমরা যে বিভিন্ন পয় নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো আছে সেইগুলো নানানভাবে পরিবেশের দূষণের ক্ষেত্রে ভূমিকা রাখে। সুতরাং এই আমরা যেটা দেখি যে নগরায়নের থেকে নানানভাবে পরিবেশগত বিপর্যয় ঘটে থাকে, এটি একটা ইম্প্যাক্ট। আর একটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জেস, সরি, যে অর্থাৎ অবকাঠামোগত ঝুঁকি তৈরি করে কিভাবে। র্যাপিড আরবানাইজেশন পুটস ইমেন্স প্রেসার অন ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, অর্থাৎ এই যে দ্রুত নগরায়ন এইটি প্রায় এই সামগ্রিকভাবে ওই আপনার অবকাঠামোগত ব্যবস্থার উপরে একটা মারাত্মক প্রেসার বা চাপ সৃষ্টি করে, সাচ অ্যাজ ট্রান্সপোর্টেশন, হাউজিং, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ এই যে যেগুলো বললাম যে পরিবহন, আবাসিক খাত, পানি সরবরাহ, তারপরে আপনার পয় নিষ্কাশন এবং আহ ময়লা ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই সব কিছুর উপরই বাড়তি একটা চাপ সৃষ্টি করে এই আপনার নগরায়নের ফলে, এবং তখন এই ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জ গুলো তৈরি হয়। সোশ্যাল ইনইকুয়ালিটি বা সামাজিক অসমতা, বৈষম্য তৈরি হয় কিভাবে। আনপ্ল্যান্ড সিভিলাইজেশন, আনপ্ল্যান্ড আরবানাইজেশন ক্যান এক্সারবেট সোশ্যাল ইনইকুয়ালিটি। এইটি আমরা দেখি যে শহরে এই যে অনেকে কাজের আশায় ছুটে আসে কিন্তু সে কাজ পায় না, এরপরে অনেকে বস্তিতে থাকে, বস্তিতে যারা থাকে বা অনেকে নিম্ন মধ্যবিত্ত, এই যে মারাত্মক গরম চলছে, আমরা শহরে দেখবেন যে কেউ একবারে সেন্ট্রাল এসি, কেউ অন্তত নিজের পক্ষে তার রুমে একটা এসি, এভাবে একটা মোটামুটি আহ সুন্দর আবহাওয়ার মধ্যে আছে। আবার অনেক জায়গা দেখবেন যে সেখানে ইলেকট্রিসিটিরই অপর্যাপ্ততা আছে, হয়তো ইলেকট্রিসিটির কানেকশন এখন বেশিরভাগ জায়গা পৌঁছে গেছে, কিন্তু বস্তি সহ নানান লো ইনকাম সেটেলমেন্ট এরিয়ায় সেখানে মানুষজন অনেক সময় তারা লোডশেডিং এ থাকে, অথবা তারা বড় জোর একটা ফ্যান কোনো মতে চালায়, সেটি আবার মাঝে মাঝে মনে হয় যে না অনেকক্ষণ চলছে, এখন একটু মানে ফ্যানের বিশ্রাম দরকার। এই সব কিছু মিলিয়ে আমাদের নগর জীবনে আমরা যেটা দেখি যে সামাজিক অসমতা, বৈষম্য, অর্থাৎ নাগরিক সুযোগ সুবিধা এটি নগর সমাজের সবাই সমানভাবে ভোগ করতে পারে না, এই বৈষম্যটি এই নগরায়নের ফলে তৈরি হয়। ট্রাফিক কনজেশন, যেটাকে আমরা এক কথায় বলছি, এটা লেখাটা একটু অন্যরকম হয়ে আছে কেন বুঝতে পারছি না, যে বিশেষ করে নগরায়নের ফলে মারাত্মক রকমের ট্রাফিক যেই প্রবলেম, বা যে আমরা যেটাকে বলি যে আপনার মানে চলাচলের ক্ষেত্রে নানা রকমের বিঘ্ন তৈরি হওয়া। ঢাকা শহরে এই যে সাম্প্রতিককালে কিছুটা উন্নতি কোনো কোনো অঞ্চলে হয়েছে ফ্লাইওভার সহ নানা রকমের উদ্যোগের ফলে, কিন্তু সামগ্রিকভাবে এটি একটা মানে এমনও হয় যে ওই ঢাকা থেকে গাজীপুরে আসতে 4 ঘন্টা 5 ঘন্টা সময় ব্যয় করারও ঘটনা আছে। তো এইভাবে নানা দেখা যায় যে ওই নগরায়ন অর্থাৎ নগরের বিস্তার লাভের ফলে এই ট্রাফিক প্রবলেম বা ট্রাফিক জটিলতা আহ, বা ট্রাফিক জ্যাম, এই বিষয়গুলো অনেক বেশি বেড়ে যায়। এরপরে আছে পাবলিক হেলথ চ্যালেঞ্জেস, অর্থাৎ ওই যে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। আনপ্ল্যান্ড আরবানাইজেশন ক্যান হ্যাভ অ্যাডভার্স ইফেক্ট অন পাবলিক হেলথ। সেটা হলো যে আপনার বিশেষ করে যে স্বাস্থ্যসম্মত পানি বা পয় নিষ্কাশন, এগুলো যদি তৈরি করা না যায়, এরপরে এখানে ন্যাচারাল এনভায়রনমেন্টের এক ধরনের ঘাটতি তৈরি হয়ে যায়। আমরা যেটা অনেক সময় বলি যে মানে পরিচ্ছন্ন বা ক্লিন এয়ার বা বিশুদ্ধ বায়ু এটি পাওয়া মুশকিল হয়ে যায় এখানে। এখানে নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, আবার স্বাস্থ্যগত সমস্যা তৈরি হলে আহ স্বাস্থ্য সেবাটা আমরা সবাই সমানভাবে পাই না। যেমন আপনি যদি কখনো অভিজ্ঞতা থাকে যে ঢাকা মেডিকেল কলেজে যে একটা ট্রিটমেন্ট করে বের হয়ে আসা, ইটস এ বিগ চ্যালেঞ্জ। তো এইভাবে দেখা যায় যে একটা মোটামুটি জনসংখ্যার এই স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্যগত নানান রকমের মানে চ্যালেঞ্জ এখানে তৈরি। লস অফ কালচারাল হেরিটেজ, বিশেষ করে আমরা নগর সমাজের ফলে দেখি যে যে আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি এটি প্রায় মানে বিলুপ্তির দিকে চলে যায়। আমাদের সেটা পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, আমাদের বিনোদন, সঙ্গীত, এই নানান ক্ষেত্রে এই প্রবলেম গুলো তৈরি হয়।
সরি, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি জি, আসসালামু আলাইকুম। জি, আমার অনলাইন ক্লাস চলছে ম্যাডাম। ঠিক আছে, আমি বলে দেবো সকালে মানিককে আমি তাহলে। জি জি, ঠিক। ওকে ম্যাডাম, ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। একটু দরজাটা। এখানে যে নগরনের আর একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা এর আগে দেখিয়েছিলাম, সেরকমেরই আর একটা চিত্র আমরা দেখি যে নগরায়ন, মানে এটা ইভেন মানে এখানে যে সব বড় বড় ভবন আছে তাই না, এখানে ছোট ছোট ভবন বা বিরাট বস্তি এলাকা এবং আশপাশের মানে আপনার জলাশয়, এগুলো সব দখল হয়ে যাচ্ছে। এবং দূরে দেখেন যে আছে মানে বড় বড় ভবন দাঁড়িয়ে আছে। তো এই রকমের অবস্থাগুলো তৈরি হয় এবং এই জায়গা থেকে আমরা যে যেটা বলছিলাম যে প্রভাবগুলো আলোচনা করছিলাম, মানে এই ছবি বিশ্লেষণ করলে সবগুলো প্রভাবই আমরা এখান থেকে আহ অনুধাবন করতে পারি। এখানে একটা চিত্রে আমরা নগরায়নের প্রভাব দেখানোর চেষ্টা করছি। আর আরবানাইজেশন, এটি প্রথমত মানে মেজর চারটা দিক যদি আমরা বলি, ক্রিয়েশন অফ নিউ এনভায়রনমেন্টস, অর্থাৎ এক ধরনের নতুন পরিবেশ তৈরি হয়, ন্যাচারাল এনভায়রনমেন্ট বিপর্যস্ত হয়ে নতুন এক ধরনের পরিবেশ তৈরি হয়। ইনক্রিজড পপুলেশন ডেনসিটি, অর্থাৎ ব্যাপকভাবে আপনার ওই বাড়ে, মানে জনসংখ্যার ঘনত্ব বেড়ে যায় নগরায়নের ফলে। পুয়ার ওয়াটার ম্যানেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এবং তখন এই যে বিপুল সংখ্যক মানুষের জন্য এই আপনার পর্যাপ্ত পরিমাণ পানি বা পানি নিষ্কাশন এটি নিশ্চিত করা মুশকিল হয়ে যায়। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হলো যে বিশেষ করে আপনার পলিউশন, এটি মানে মারাত্মক ভাবে তৈরি হয়। এই এই বিষয়গুলো আমরা কিছু কিছু বিষয় আমরা এর আগেও আলোচনা দেখেছি। এরপরে মানে যে চারটা মানে আরো বৃহত্তর পরিসর যে চারটা আমরা দেখি সেটা এরকমের আছে। ইনডাইরেক্ট ইম্প্যাক্ট অন ক্লাইমেট বা ক্লাইমেট চেঞ্জ, এই যে নগরায়নের যে প্রভাব এটি মানে বলা যায় পরোক্ষভাবে জলবায়ুর পরিবর্তনের উপর ভূমিকা রাখে। এরপরে বলছে যে ইনক্রিজ নাম্বার অফ হোস্টস অ্যান্ড কি বলেছে ব্লাড মিলস, এবং এই নাম্বার অফ হোস্টস অ্যান্ড হোস্ট ফর ব্লাড মিলস, ব্লাড মিলস, এটাই দ্বারা কি বোঝালে সেটা তো বুঝতে পারছি না। ইনক্রিজ নাম্বার অফ হোস্টস ফর ব্লাড মিলস, এটা আমি পরে দেখে আপনাদের এই মুহূর্তে আমি এটার ব্যাখ্যা এই মুহূর্তে মনে করতে পারছি না। ইনক্রিজ স্ট্যাগনেটেড ব্রিডিং স্পটস, অর্থাৎ এই যে বিভিন্ন জায়গা থেকে এই মানে ব্রিডিং স্পটস গুলো তৈরি হয়, যে যেগুলোকে আমরা বলছি যে প্রজননের বিভিন্ন ক্ষেত্র, জনসংখ্যা বা অন্যান্য ক্ষেত্রে এই এই প্রবলেম গুলো এখান থেকে তৈরি হয়। এরপরে ওয়েস্ট ডিসপোজাল উইদিন আরবান স্পেস, ওই যে ওয়েস্ট ম্যানেজমেন্টের যেটা আমরা আলোচনা করেছিলাম এর আগে, সেই ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রবলেমটা এই আরবানাইজেশনের ফলে আরো বিরূপ বা মারাত্মক অবস্থা তৈরি হয়। অর্থাৎ এটি প্রপার ম্যানেজমেন্টের কারণে পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। এরপরে আমরা আরো যে চারটা প্রবলেম দেখি সেটি হলো এরকম যে মুভমেন্ট অফ মসকিটোস টু হিউম্যান সেটিংস, অর্থাৎ এই যে আহ, উম, মশা বৃদ্ধি যেটা ঢাকায় আমরা মারাত্মকভাবে ফেস করি, ডেঙ্গু এবং অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকি, সেই বিষয়গুলো এই যে নগরায়নের ফলে চলে আসে। হেলথ রিস্ক অ্যান্ড ইনক্রিজ ট্রান্সমিশন, অর্থাৎ জনস্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হয় এবং এর ফলে এই যে এক ধরনের রূপান্তরের ঘটনা, রূপান্তর বলতে মানে আমাদের পেশাগত পরিবর্তন এবং আমাদের এক ধরনের মাইগ্রেশন, এই অবস্থাগুলো এখানে তৈরি। এরপরে proliferation অফ ভেক্টরস, এটি তৈরি হয় এবং এর সবশেষ আছে ইনক্রিজড এরিয়া অফ ব্রিডিং স্পটস উইদিন আরবান স্পেস। এটা তো মনে হয় আলোচনা করলাম আমরা, এর এর আগেও এই আলোচনাটা আসছে। তো এই প্রভাবগুলো আমরা নগরায়নের ফলে বিভিন্ন ক্ষেত্রে দেখি। এখানে দু একটা পয়েন্ট একটু অস্পষ্টতা আছে, আমরা এটা শীট যখন শেয়ার করবো সেখানে আমরা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এখন আরবানাইজেশনের বিভিন্ন বৈশিষ্ট্য এবং আরবানাইজেশনের প্রভাব এই সম্পর্কে যে আলোচনা মানে আমরা এতক্ষণ করলাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোথাও বুঝতে বা কোথাও মানে কোনো বিষয় কেউ অ্যাড করতে চান কিনা? সম্ভবত কেউ কিছু বলবেন না বা কারো কোনো
বিষয় নেই। আহ আমাদের এর পরের যে বিষয়টা আজকের ক্লাসের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে ব্যাপক শিল্পায়ন বা ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেসিক্যালি কি সেটা আমরা বলেছি, এবং নগরায়নের সাথে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নিবিড় সম্পর্ক রয়েছে। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রধানত বলা যায় যে এটা অর্থনৈতিক বা উৎপাদন ব্যবস্থার একটি ধরন। এবং সেই ক্ষেত্রে আমরা যেমন কৃষি ভিত্তিক উৎপাদন ব্যবস্থার কথা জানি, তেমনি শিল্প ভিত্তিক উৎপাদন ব্যবস্থা। তো এই শিল্প ভিত্তিক উৎপাদন ব্যবস্থার ক্রমবর্ধমান অবস্থাকেই আমরা শিল্পায়ন বলতে পারি। অর্থাৎ মানুষ যখন পর্যায়ক্রমে তার সময়, শ্রম, পুঁজি এই সব কিছু কৃষির পরিবর্তে শিল্পে বিনিয়োগ করে, তখন আমরা তাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন আর বলতে পারি। এখানে প্রযুক্তিগত দিকটা একটু তুলে ধরতে হইতো মনে হয়, প্রযুক্তিগত বিষয়টা, কি বলছেন? প্রযুক্তিগত বিষয়গুলো একটু তুলে ধরতে হইতো মনে হয় কি শিল্পায়নের বিষয়, জন্য। কোন ক্ষেত্রে? ওই এই যে শিল্পায়নের ক্ষেত্রে প্রযুক্তিগত ব্যাপারটা। শিল্পায়ন তো আলোচনা আমরা শুরু করলাম, দেখি আমরা কি কি বিষয় সামনে আসে। শিল্পায়নের আলোচনাটা কেবল শুরু হলো, আমরা দেখি যে সামনে কি কি বিষয় আসে। এরপরে কোনো বিষয় যদি জি মনে হয় যে জি জি বিষয়ে জি বলেন। আলোচনা হয়নি বা কম হয়েছে, তখন আমরা সেই বিষয়টি আরো আলোচনা করব। এখন শিল্পায়ন কি, শিল্পায়নের বিষয়ে এখানে প্রফেসর জন কর্নওয়াল তিনি একটা সংজ্ঞা দিয়েছেন এরকম: The term industrialization is meant to denote a phase of economic development. অর্থাৎ শিল্পায়ন এমন একটি প্রত্যয়, এমন একটি বিষয় যার দ্বারা এই অর্থনৈতিক উন্নয়নের একটি ধাপকে বোঝানো হয়। ইন হুইচ, যেখানে ক্যাপিটাল অ্যান্ড লেবার রিসোর্সেস, অর্থাৎ পুঁজি এবং আপনার শ্রম সম্পদ, এই সব কিছুই শিফট বোথ রিলেটিভলি অ্যান্ড অ্যাবসলিউটলি, অর্থাৎ এটা তুলনামূলকভাবে বা চূড়ান্তভাবে শিফট হয়। কোথায়? ফ্রম এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ কৃষি ভিত্তিক কর্মকাণ্ড থেকে ইনটু ইন্ডাস্ট্রি, স্পেশালি ম্যানুফ্যাকচার, যে এটি কৃষিভিত্তিক কর্মকাণ্ড থেকে ইন্ডাস্ট্রি বা শিল্প, বা বিশেষ করে আপনার বড় আকারের যে কলকারখানা ভিত্তিক উৎপাদন, সেখানে এটি শিফট হয়। কি শিফট হয়? এই আমাদের ক্যাপিটাল এবং লেবার। এবং কিভাবে শিফট হয়? এটি আনুপাতিক হারে শিফট হয় এবং চূড়ান্ত ভাবে। আনুপাতিক হারে এবং চূড়ান্ত ভাবের মধ্যে পার্থক্য হলো যে, চূড়ান্ত ভাবে মানে একবার সব এক চোটে চলে আসলো, যা ধরেন আর আমাদের কিছুই আমরা কৃষিতে বিনিয়োগ করবো না, টোটালি আমরা ইসে চলে আসবো শিল্পে। এটাকে বলছে অ্যাবসলিউটলি, বা এটা আমরা কেউ কেউ করছি। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে না, সামগ্রিক ভাবে আমরা কৃষির উপরও কিন্তু জোর দিই। কারণ যে আমরা জানি যে আমাদের শিল্পের কাঁচামাল এবং বিশেষ করে আমাদের খাদ্য নিরাপত্তা, খাদ্য চাহিদা, এটার জন্য আমাদের কৃষির কোনো বিকল্প নাই। তো তখন আমরা যেটা করি, মানে অ্যাজ এ নেশন বা সামগ্রিক ভাবে যেটি হয়, যে আমরা শিল্পকে, মানে শিল্পের সমৃদ্ধির জন্য কাজ করি, সেখানে বিনিয়োগ করি, কিন্তু আনুপাতিক হারে আমাদের কৃষি ভিত্তিক বিনিয়োগের চেয়ে শিল্পের বিনিয়োগটা বেশি হয়। তো সেইভাবে এই রিলেটিভলি এবং আনুপাতিক, যেটা যে বলছে যে চূড়ান্ত বিনিয়োগ, অনেকে আমরা টোটালি কৃষিকাজ বাদ দিয়ে আমরা শিল্পে চলে আসি, সেরকমেরও হয়। তো এইভাবে আমাদের সামগ্রিকভাবে কৃষির পরিবর্তে শিল্প ভিত্তিক উৎপাদন ব্যবস্থায় আমাদের যে মনোযোগ বা আমাদের সেটির যে ব্যাপ্তি বিস্তার, এবং আমাদের সময়, শ্রম, পুঁজি এদিকে কনভার্ট করা, রূপান্তর করা বা ইনভেস্ট করা, সেই প্রক্রিয়াটিকেই শিল্পায়ন বলে উল্লেখ করা হয়েছে। শিল্পায়নের জাস্ট একটা শিল্প কলকারখানার ছবি দিয়ে আমরা প্রতীকী অর্থে বোঝাতে চেয়েছি যে এটি নিশ্চয় কৃষির মানে নিদর্শন বা ছবি না। এর থেকে আমরা বুঝতে পারি যে এখানে কোন একটা শিল্প উৎপাদন ব্যবস্থা, বা এটি ধরেন হাসপাতাল বা অন্য কোনো ভবন না, বা অন্য কোনো এটা বোঝাই যাচ্ছে একটা শিল্প কলকারখানার ছবি। শিল্পায়নের প্রক্রিয়া, শিল্পায়ন কিভাবে হয়? প্রথমত আমরা যেটা বলি যে, আমরা এর আগের বিবর্তন সম্পর্কে অনেকের ধারণা আছে যে আমাদের এই আর্থসামাজিক ব্যবস্থা আহ একটা সময় কোনো উৎপাদন ব্যবস্থাই ছিল না। অর্থাৎ মানুষ বন জঙ্গল থেকে খাবার দাবার সংগ্রহ বা শিকার করত। সেই শিকারের মধ্যে মাছ এবং বিভিন্ন পশু পাখি ইত্যাদি ছিল। সংগ্রহের মধ্যে ফলমূল, শিকল বাকড় ইত্যাদি ইত্যাদি, যেগুলো ন্যাচারালি বিভিন্ন মানে জন্মাতো, সেইগুলো মানুষ শিকার করতো। এরপর একসময় দাস সমাজের মধ্য দিয়ে কৃষি উৎপাদন ব্যবস্থা চলে আসলো, বিকশিত হলো। এরপর সামন্ত সমাজ যেটা ছিল, সেটাও প্রধানত কৃষি ভিত্তিক ছিল, এবং একই সাথে কম বেশি ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে। এবং শিল্প বিপ্লবের পর থেকে মূলত বলা যায় যে শিল্পায়নের সূচনা হয়, অর্থাৎ শিল্পের বিস্তার ঘটতে থাকে। এবং আমরা জানি যে শিল্পায়নের প্রথম দিকে বিশেষ করে আপনার ম্যানুয়াল কর্মকাণ্ড অনেক বেশি হতো, এবং দিন যত যাচ্ছে
শিল্পায়নে তত বেশি যান্ত্রিকীকরণ বা অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদন এই বিষয়গুলোর দিকে যাচ্ছে। এবং এখন কেবল আপনার স্বয়ংক্রিয় উৎপাদন না, ডিজিটালাইজেশন, এখন অনেকটা বলা যায় এআই বা রোবোটিক্স এর ব্যবহারও শিল্প কলকারখানায় চলে আসছে উন্নত বিশ্বের বিভিন্ন জায়গায়। তো এইখানে আমরা শিল্প বিপ্লবের পর থেকে, শিল্প বিপ্লবের আমরা মোটামুটি সময়কালটা অনেকে যেটা বলে থাকেন 1760-এর থেকে সূচনা হয়েছিল, এবং এরপরে মোটামুটি বলে পরবর্তী 100 বছর এটি একটা লেভেলের এর বিপ্লব অব্যাহত ছিল। এবং ইনফ্যাক্ট শিল্পায়নের যে প্রক্রিয়া বা শিল্প বিপ্লবের যে ধারা, এটি এখনো চলমান আছে, এবং সেটি আমাদের পরবর্তী ব্যাখ্যায় আসবে যে কিভাবে এখনো চলমান আছে। এইখানে একটা বিষয় আমরা অনেক সময় দেখি, মানে জাস্ট বিষয়টা একটু বুঝতে পারার জন্যই, যে মানে রূপান্তর বা এটা কিভাবে হবে। এখানে একটা শিল্প মানে ইন্ডাস্ট্রি, আর একটা শিল্প মানে আর্ট। তো এই যে দুইটা শিল্প, আমরা এর ব্যবহারটা কি আলাদা জানি, যে কোন ক্ষেত্রে শিল্পকে আর্ট বলছি আর কোন ক্ষেত্রে ইন্ডাস্ট্রি বলছি? কেউ বলতে পারবেন? নিজের কর্মদক্ষতা হলো আর্ট, আর ইন্ডাস্ট্রি বলতে যেখানে উৎপাদন সেটা হলো শিল্প। হুম। এখন শিল্প নিজের কর্মদক্ষতার মধ্যেও একটা বিষয় আছে। ধরেন একজন ভালো গান পারফর্ম করেন, তিনি সফট স্কিল, এটাকেই বলা যায় বোধহয় শিল্প। আর্ট। সফট হ্যাঁ, স্কিল। তিনি এক শিল্প, এবং তাকে ইনফ্যাক্ট আমরা তাকে কিন্তু শিল্পও বলি। এবং ওই যে শিল্পকলা, তারপরে আমরা শিল্প কলকারখানা, এটা একটা দিক। আর একটা হচ্ছে শিল্পকলা বা ওই যে যেটাকে আর্ট আমরা আর্ট বিনোদন আর্ট যেটা বলছি, সেটি আলাদা। স্যার, আমরা শিক্ষককেও তো শিল্প হিসেবে, আর্ট হিসেবে ধরতে পারি। না, সেটি আর্ট হিসেবে হতে পারে, বাট সেটি ধরা যায় স্যার। সব ক্ষেত্রে হবে না, এখানে আমি বলি বলা যাইতে পারে স্যার, একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল। হ্যাঁ, সেটা কিছুটা। এবং আমরা আসছি যেমন, না যেটা বলি যে শিক্ষকতা, সেটি এটা আসলে একটা সার্ভিস সেক্টর, এটা সার্ভিস। বাট এই শিক্ষকতার, এই যে আমরা ধরেন আপনাদের সাথে এই যে আমি বা এই যে অন্যান্য যারা, অন্যান্যদের বিষয়ে জানি না, যদি আমি আমার কথা বলি, যে আমার আলোচনা বা আমার যে প্রক্রিয়া, আমি আপনাদের সাথে ক্লাসগুলো কন্ডাক্ট করি, এটাকে আর যাই হোক শিল্প বলা যায়। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার পেশাগত জায়গা থেকে আমি আমার কাজ, আমি আমার অ্যাবিলিটি, আমার দক্ষতা যোগ্যতা অনুযায়ী করছি, কিন্তু এটাকে অবশ্যই আর্ট বলা যায় না, শিল্প বলা যায়। বাট এইটি ধরে নেন, আপনারা অনেকে ইউটিউবে দেখে থাকবেন, ধরুন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, আরেকজন ছিলেন মারা গেছেন মমতাজউদ্দিন আহমেদ, এরকম বেশ জি। কিছু মানুষ আছেন যাদের আলোচনা শোনার জন্য অন্য ক্লাস ফাঁকি দিয়ে লোকজন এসে তাদের ক্লাসে বসে। এবং এদের অনেকের আলোচনা শোনার জন্য দেখা যায় যে মানুষজন ইভেন পারলে টিকিট কেটে হলে যে বসে থেকে তাদের কথা শুনে। এখন যে আমরা অনেক ক্ষেত্রে মোটিভেশনাল স্পিকারের সাক্ষাৎ পাই, যাদের কথা জি। খুব আগ্রহ নিয়ে লোকজন শুনে, এবং বিভিন্ন জায়গায় তাদেরকে হায়ার করা হয়। তো এই যে এরা যে প্রক্রিয়া কথা বলেন, এরা যে প্রক্রিয়া ক্লাস কন্ডাক্ট করেন, ইট মে বি আর্ট। যে হ্যাঁ, এদের এমন কিছু বাড়তি দক্ষতা আছে যে সেইটির কারণে আমরা তাদের সাধারণ কথা যেটা আমি বলছি সেটি আর্ট হচ্ছে না, বাট ওনারা যখন বলছেন তখন সেটি আর্ট হচ্ছে। আমরা আর একটু দেখি এখানে যে আর একটা বিষয় আছে। এই যে শিল্প বা ইন্ডাস্ট্রি থেকে একটা বিষয় আসছে, এখানে দেখেন যে শ্রমিক এখানে কাজ করছে, লেবার, অর্থাৎ ওই যে সরাসরি উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত। এই শিল্প বা আর্ট থেকে এখানে একটা মানে যারা কাজ করছেন তারা শিল্পী বা আর্টিস্ট। সেটা ওই যে যিনি পেইন্ট করছেন বা মানে রং তুলিতে ছবি আঁকছেন, তিনি যেমন আর্টিস্ট, আবার যিনি গান বা নৃত্য করছেন বা ইভেন আবৃত্তি করছেন, তিনিও শিল্পী। তা এইটা এখন এই দুইটার মাঝে একটা জিনিস আছে, যেটা ওই যে একজনে বলছেন যে নিজের দক্ষতার ভিত্তিতে কোন একটা কাজ করা, তাদের একটা আলাদা নাম আছে। তাদেরকে কি বলে সেটি কেউ বলতে পারবে? স্যার একটু আরেকবার ক্লিয়ার করতেন স্যার। যেমন আমি একটা আগে উদাহরণ দিই, ধরেন গার্মেন্টস কারখানায় যিনি কাজ করেন তিনি কি শ্রমিক? শ্রমিক। 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 Okay. এইবারে বলেন যে ধরেন আপনাদের আশপাশের বাজারে কোন একজন মানে যাকে আমরা দর্জি বলি, সে নিজেই কাটিং মাস্টার, নিজে কেটে নিজে সেলাই করে নিজে কমপ্লিট সার্ভিস দিয়ে দিচ্ছে। এই রকমের লোকজনগুলোকে আমরা কি বলি? তাকেও কি আমরা শ্রমিক বলি? এন্টারপ্রেনার না, স্যার। এটা স্বাধীন পেশা এটা। হ্যাঁ, না, কিন্তু বলবো কি তাহলে তাকে? উদ্যোক্তা বা এন্টারপ্রেনার। না, এই জায়গায় একটু পার্থক্য আছে। এই যে যেটা বলছিলাম যে শিল্প, ইন্ডাস্ট্রি, শিল্প, আর্ট, এরপরে এক আর্টিস্ট। ইন্ডাস্ট্রি থেকে মানে শিল্প থেকে আমরা পাচ্ছি শ্রমিক, আর এক শিল্প থেকে পাচ্ছি শিল্পী, মাঝখানে যারা আছে তাদেরকে আমরা বলি কারিগর বা আর্টিজান। অর্থাৎ এদেরকে আপনি শিল্পীও না, কারিগর না, বাট এদের হচ্ছে যেটা যে নিজস্ব একটা স্কিল আছে, সেই স্কিলের ভিত্তিতে। এবং দেখেন
যেমন যে একজন খুব ভালো বেতের কাজ জানে, সে শিল্পও বলছি না, আবার শ্রমিকও বলছি না, সে কারিগর। আবার কেউ হয়তো ধরেন বাঁশের সুন্দর কাজ করে, ওই যে অনেকে পাটি বনে, তারপরে অনেকে ওই যে বিভিন্ন রকমের নকশা বা ওই যে বিভিন্ন শোপিস টাইপের জিনিসপত্র তৈরি করে, যেমন একজন নর্মালি কাঠ মিস্ত্রি। বাট সেই কাঠ মিস্ত্রি থেকে যখন কাঠ খোদাই করে বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন জিনিসপত্র তৈরি করেন, তখন তিনি শিল্পী। আবার এর মাঝামাঝি একটা রূপ হচ্ছে কারিগর। এই যে এখন এই সব জায়গার মধ্যে শিল্প ইন্ডাস্ট্রি, শিল্প আর্ট, আবার শ্রমিক লেবার, শিল্পী আর্টিস্ট এবং কারিগর, এর সবার মধ্যে একটা কমন সাদৃশ্য আছে। সেই সাদৃশ্যটা কি? এই যে চারটা আলাদা আলাদা ধরন বা একেবারে সম্পূর্ণ দুইটা ভিন্ন সেক্টর, যেটা শিল্প মানে ইন্ডাস্ট্রি এবং আর্ট, এই দুই জায়গার মধ্যে একটা কমন মিল আছে, মানে সাদৃশ্য আছে। সেইটা কি, কেউ এইটা কেউ ধরতে পারি? সাদৃশ্য সেটা হলো, বলতে স্যার সবাই কাজ করতেছে এবং প্রযুক্তি বা শ্রমের কোনো বিনিময়ে কাজ উৎপাদন করতেছে স্যার। উৎপাদনকারী উৎপাদন করতেছে না, প্রযুক্তি। আমি এই জায়গাটা বলি, সবাই আসলে যে কাজটা করে সেটা হলো সবাই রূপান্তরের কাজ। রূপান্তর করে কি? রূপান্তর করে, যেমন ধরেন আগে যদি শিল্প মানে আর্টিস্টের কথা বলি, যেমন ওই যে বললাম যে আমিও তো ক্লাস নিচ্ছি, আমার ক্লাস তো আর্ট হচ্ছে না, বাট এই সাধারণ কথামালা গুলোকে যদি এমন হৃদয়গ্রাহী এবং শৈল্পিক বা নান্দনিক ভাবে উপস্থাপন করি, তাহলে সেটি কিন্তু মানে শিল্পের মর্যাদা পাচ্ছে। অর্থাৎ সাধারণ কথাকে, এটা নিয়ে যাওয়া, সাধারণ কথাকে আমরা ভিন্ন একটা আবেদন যুক্ত করছি, তার একটা ভ্যালু অ্যাড করছি সেখানে। যে আমার কথাটা নর্মালি শিল্প হচ্ছে না, কারণ তার বাড়তি ভ্যালু নাই, কিন্তু আর একজন শিল্পী বা একজন আবৃত্তি শিল্পী বা একজন যে কথা শিল্পী অথবা একজন গানের শিল্পী, তিনি যখন এটাকে এমন ভাবে উপস্থাপন করছেন যে তার সেই কথাটা বাড়তি আবেদন তৈরি করছে, বাড়তি মূল্য তৈরি হচ্ছে, তখন সেটি শিল্প অর্থাৎ আর্টের মর্যাদা পাচ্ছে। এক টুকরো কাঠ পড়ে আছে, সেটি আমরা নর্মালি আমার মাথায় আসবে যে এটা জ্বালানির জন্য ভালো, আর একজন শিল্পী যদি এটা দেখে যে কাঠ খোদাই করে, সে ওটা দেখেই বলতে পারে যে না, এটা দিয়ে আমি একটা চমৎকার শোপিস তৈরি করব। শোবিস শোবিস তৈরি করবে। এই যে রূপান্তর যেটা করছে, সেটি রূপান্তরের কাজটা এই সবাই মিলে করছে। মানে শিল্পীও রূপান্তরের কাজ করছে, শ্রমিকও রূপান্তর, যেমন পাট কলে যিনি কাজ করছেন, কাঁচা পাট সেখানে যাওয়ার পরে সেটি সুতো, সুতলি বা চট এরকমের হয়ে বের হচ্ছে। কারিগরও একই রকমের, যে একটা সাধারণ বাঁশ কাঠকে, এই যে মধ্যে আমরা বাড়িতে কিছু ফার্নিচারের কাজ করে না, সাধারণ বড় বড় তক্তাগুলোকে সাইজ করে তিনি এমন একটা জিনিস তৈরি করছেন যেটা খুবই এখন একটা দৃষ্টিনন্দন। এই যে কারিগর হিসেবে তিনি এই কাজটি করছেন, এটা একটা রূপান্তরের কাজ। অর্থাৎ সবাই মিলে যে কাজটা করে, ওই জন্য বললাম যে শিল্পর সাথে, সেই শিল্প ইন্ডাস্ট্রি হোক আর্ট হোক, সেই শিল্পী মানে আর্টিস্ট হন অথবা শ্রমিক হন অথবা কারিগর হন, সবাই মিলে আসলে একটা সাধারণ জিনিসকে বা একটা প্রাকৃতিক সম্পদকে বাড়তি ভ্যালু অ্যাড করেন এবং তার রূপান্তরের কাজ, এবং সেই দিক থেকে তাদের মধ্যে সাদৃশ্য। এবং এই যে আমরা শিল্পায়নের যে প্রক্রিয়ার কথা বলছি, এখানেও দেখবেন যে যে যা কিছু উৎপাদন হয় র মেটেরিয়াল থেকে ফিনিশ প্রোডাক্ট, অর্থাৎ রূপান্তরের কাজ করছি, সেটি বাড়তি ভ্যালু অ্যাড করছি, সেটি রূপান্তরের কাজ করছি, সেটা একটা বাড়তি আবেদন তৈরি করছে, অর্থাৎ মানুষের অভাব পূরণের বাড়তি ক্ষমতা তৈরি হচ্ছে এই রূপান্তরের ফলে। এই রূপান্তরের কাজটি সবার মধ্য দিয়ে হয়, এবং সে কারণে এই সবকিছুকে একসাথে আমরা বলতে পারি যে এই যে মানুষের মানে সেটা মনের ক্ষুধা হোক আর তার দৈনন্দিন জীবনে নানান প্রয়োজন মেটানোর কাজগুলো হোক, সবাই মিলে আমরা এই কাজগুলো করি, এবং এই প্রক্রিয়ায় এই শিল্পায়নের বিষয়টি ঘটে। এবং শিল্পায়নের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে এখানে মানে ট্রান্সফরমেশনটা কিভাবে হয়, দেখেন, ম্যানুয়াল লেবার বা ড্রাইভেশন ইকোনমি, এখানে অ্যাগ্রারিয়ান রিসোর্স বেসড ইকোনমি, এটা একটা থেকে এর থেকে ট্রান্সফরমেশনটা হয় মেশিন লেবার, অর্থাৎ মেশিনের মাধ্যমে হয়, মেশিন লেবার ড্রাইভেন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, অর্থাৎ ওই যান্ত্রিক উৎপাদন ব্যবস্থা ভিত্তিক সমাজ তৈরি হয়। এরপরে আছে যে ম্যাস ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ ব্যাপক ভিত্তিক শিল্প কলকারখানার মাধ্যমে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রক্রিয়া হচ্ছে, এটা কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার শিরোনামটা খেয়াল করেন, যে সাধারণ ম্যানুয়াল অবস্থা থেকে মেশিনারির দিকে যায়, এবং মেশিনারি থেকে এটা ব্যাপকভাবে মানে বিরাট আকারে শিল্প কলকারখানা ভিত্তিক উৎপাদন, যেটাকে আমরা ম্যাস ম্যানুফ্যাকচারিং বলছি, সেই প্রক্রিয়ার দিকে যায়। এবং এটাই আসলে সরি শিল্পায়ন। এবং শিল্পায়নের এখানে কয়েকটা ধাপ দেখানো হচ্ছে, যেইগুলোকে আমরা শিল্প বিপ্লবের প্রথম ধাপ বা প্রথম শিল্প বিপ্লব বলছি।
অর্থাৎ এই যে ম্যানুয়াল সিস্টেম থেকে যান্ত্রিকীকরণ এবং সেখানে বিদ্যুৎ শক্তির ব্যবহার, বাষ্প শক্তির ব্যবহার, যেটা ওই যে 1760 সাল বা তার পরবর্তী সময় থেকে যখন শুরু হয়েছিল, সেইটা একটা ধাপ। এরপরে যেটা আসলো যে মানে এই বাষ্প শক্তি বা আলাদাই না, ব্যাপকভাবে বিদ্যুতায়ন হলো, মানে শিল্প মানেই সেখানে বিদ্যুৎ শক্তি বা যেটাকে আমরা বলছি এনার্জি পাওয়ার, এইটির মাধ্যমে উৎপাদন ব্যবস্থা আরো ব্যাপকভাবে বাড়লো, অর্থাৎ ব্যাপক ভিত্তিক উৎপাদন তৈরি হলো। এটা দ্বিতীয় পর্যায়ের শিল্প বিপ্লব। তৃতীয় পর্যায়ে এসে দেখা গেল যে কম্পিউটারাইজেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু, এবং যেটা আমরা বলছি অনেক ক্ষেত্রে যে মানে কম্পিউটারাইজড বিভিন্ন মান নিয়ন্ত্রণ, বাট কম্পিউটারাইজেশনের অনেকগুলো বিষয় আছে। যেমন ধরে নেন যে আপনার ইসের একটা সময় যেটা করা হতো যে আপনার একটা ইন্ডাস্ট্রিতে ধরে নিলাম যে সে তাদের 5,000 শ্রমিক আছে। এই 5,000 শ্রমিকের দেখা যায় এক সময় হয়তো ম্যানুয়ালি খাতা মেনটেন করে তাদের বেতন ভাতা হতো, ইভেন ক্যাশ টাকা দিলাম। এরপরে এক সময় আসলে না, ব্যাংকে টাকা যাবে, সেটাও ম্যানুয়ালি তারা একভাবে করতো। এরপরে প্রথম যখন কম্পিউটারে ব্যবহার হতো তারা এটা করতো এক্সেল শিটে, যে সবার নাম এক্সেল শিটে থাকবে, এটি মোটামুটি তাদের ম্যানেজমেন্টে একটু সুবিধা। এই যে এক্সেল শিটের পর থেকে এখন এটা হয় অনেকটা সফটওয়্যার বেসড, অটো এআই নাম থাকবে, সে কয় ঘন্টা কি ওই যে ফিঙ্গারপ্রিন্ট সহ তার যে অফিসে হাজিরা, সে কয় ঘন্টা কাজ করছে, এর মধ্যে ওভারটাইম কত কি ইত্যাদি ইত্যাদি, কোন মাসে ই আছে, সবকিছু ডাটা ইনপুট দেওয়া আছে, তার অটো ই জেনারেটেড হয়ে যায়, বেতন তৈরি হয়ে যায় এবং সে মেসেজ পায়, ব্যাংকে তার টাকা চলে যায়। এই প্রক্রিয়া, এটি হচ্ছে আপনার বলা যায় অনেকটা তৃতীয় পর্যায়ে। এবং চতুর্থ পর্যায়ে এখন যেটা হচ্ছে যে ইন্টারনেট ভিত্তিক কার্য প্রক্রিয়া এবং এই যে পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ, সুপারভিশন, এই বিষয়গুলো অনেকটাই আপনার ইন্টারনেট ভিত্তিক হতো। অর্থাৎ আপনি বাসায় বসেও আপনি আপনার যেটা আমাদের দেশে এখন শুরু হয়েছে, যেটা আমরা অনেকে অবাক হচ্ছি, বাট এটি পশ্চিমা বিশ্বে আরো অনেক আগে এই প্রক্রিয়া, এই ধাপগুলো চলে আসছে। যেমন আমরা ধরেন আজ থেকে 20 বছর আগে, আমরা হয়তো 20 না 15 বছর আগে প্রথমে দেখলাম যে অফিসে ঢোকার সময় ওই আলাদার হাজিরা সেটা এখন মেনটেন করে না, আঙ্গুল দিয়ে আমরা মানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হাজিরা শিট। ফিঙ্গার পাঞ্চ, ফেস পাঞ্চ। হ্যাঁ, আর এখন সেটাও কিন্তু মানে ওল্ড মডেল হয়ে গেছে, এখন আইরিশ, আপনি ওই মেশিনের দিকে চোখ গেলেই আপনার প্রেজেন্ট কাউন্ট করে নিচ্ছে সে। তো এই যে মানে ধাপগুলোর ক্রমশ উন্নতি হচ্ছে, এবং আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়ে বাংলাদেশে অনেক আলাপ আলোচনা হচ্ছে, আমরা সেদিকে যাচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু অলরেডি বিশ্বের অনেক জায়গা পঞ্চম ধাপে চলে গেছে, যেখানে রোবোটিক্স, এআই এগুলোর ব্যবহার অনেক মাত্রায় বেড়ে গেছে এবং অনেক সিদ্ধান্তই এআই এর মাধ্যমে তারা পেয়ে যাচ্ছে, অনেক সার্ভিস তারা রোবোটিক্স এর মাধ্যমে করে নিচ্ছে। তো সুতরাং সেটা আর একটা নতুন ধাপ, যেটাকে পঞ্চম শিল্প বিপ্লব বলা হচ্ছে, যেটা আমাদের দেশে তুলনামূলকভাবে এখন খুব বেশি আসে না। মানে আমি ইন্টারনেট ও স্যার 5G আবিষ্কার হয়ে গেছে, ইন্টারনেট হ্যাঁ, ব্যবস্থা এটা 5G। তো আছে দেশে। তো এই যে আমরা যেটা দেখি যে এই শিল্পায়নের, এইগুলো কিন্তু শিল্পায়নের প্রক্রিয়া, অর্থাৎ যেটি ওই যে ম্যানুয়ালি 1760-এর দশকে শুরু হয়েছিল, সেইটির এই যে বিবর্তনের ধারা বা শিল্পায়নের এই প্রক্রিয়াগুলো, এটি এখনো অলমোস্ট অব্যাহত আছে এবং সম্ভবত এটি মানে সামনে হয়তো আরো বেশি পরিমার্জিত, পরিশীলিত, উন্নত হবে, আরো বেশি যান্ত্রিকীকরণ, এবং মানুষ একসময় হার্ড লেবার বলতে যে কাজগুলো করি আমরা, সেগুলো হয়তো টোটালি থাকবে না, এবং এটাকে আমরা অমানবিক মনে করবো। হ্যাঁ, একজন মানুষকে দিয়ে কিভাবে এই কাজগুলো করে, কারণ যে এক সময় কাজগুলো সব যন্ত্রের মাধ্যমে করবে, মানুষ হয়তো আরো সফট স্কিলের জায়গা, সেই কাজগুলো মানুষ তখন বেশি করবে। এখানেও শিল্পায়নের মানে প্রক্রিয়া, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাক্টরস, যে যে বিষয়গুলো এখানে কাজ করে, সেখানে আমরা যেটা দেখি যে র মেটেরিয়ালস, যেমন স্টিল, আয়রন ইত্যাদি, এরপরে এনার্জি সোর্স অর্থাৎ স্টিম, কোল, ইলেকট্রিসিটি, যে এরপরে আছে মেশিনারি, তারপরে মানে এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে যেই উপাদানগুলো মূলত ভূমিকা রেখেছে সেগুলো। এরপর আছে ইমপ্রুভ ট্রান্সপোর্টেশন সিস্টেম, অর্থাৎ ওই যে লোকোমোটিভস, কার্স এন্ড এয়ারপ্লেনস, এগুলো আগে তো এগুলো অত পরিবহনের ভালো ব্যবস্থা ছিল না, শিল্পায়নের সাথে পরিবহনের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আপনি বিপুল প্রোডাকশন করলেন কিন্তু আপনি সেটা ক্যারি করে বাজারজাত করতে পারছেন না এক জায়গা থেকে, যেমন আমাদের প্রতিদিনই ধরেন চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা সহ সারা দেশে শত শত কন্টেইনার আসে। এখন যদি এইটার ব্যবস্থা না ভালো না থাকে, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব বেশি কাজে লাগবে না। সুতরাং এই যে ট্রান্সপোর্টেশন, একটু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা পার্ট। এরপরে যেটা আছে বেটার কমিউনিকেশন মেথড, অর্থাৎ একটা হলো আপনার অবকাঠামোগত কমিউনিকেশন, আর একটা হচ্ছে আপনার সাব কমিউনিকেশন, অর্থাৎ এই যে যেটা আমরা দেখছি যে টেলিগ্রাফ, রেডিও, এখন যেটা ইন্টারনেট, ইমেইল,
এই যে ভয়েস মানে হোয়াটসঅ্যাপ ইমো সহ নানান রকমের প্রযুক্তি ব্যবহার হয়েছে। এই প্রক্রিয়াগুলো এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে। এখানে ওই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রসেস গুলো মানে অনেকটা দেখা যায় পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়ার্কস। এখানে এইভাবে মানে কাজগুলো করা হতো। কস্ট পার শু তাতে খরচ বেশি পড়তো। আর প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এখানে যেটা আছে, এখানে কস্ট পার শু এখানে পড়ে হলো আপনার আগে পড়তো যেটা যে মানে প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেখানে যে প্রক্রিয়া উৎপাদন হতো, মানে এখানে আমরা টোটাল বিষয়টা যদি দেখি, প্রসেস অফ ট্রান্সফর্মিং অ্যান্ড ইকোনমি বেসড অন ইন্ডিভিজুয়াল ক্রাফটসম্যান ইনটু অটোমেটেড অ্যাসেম্বলি লাইন ফ্যাক্টরস। অর্থাৎ আগে একজন যে কারিগর যার কথা আমরা বললাম, সে এককভাবে তার নিজস্ব প্রচেষ্টায় যেই মানে একটা জুতা আবিষ্কার করে সেটি বাজারজাত করতে তার মোটামুটি যেটা মানে কস্ট পড়ে যেত, সেটা ধরেন ইউএস ডলার প্রায় পার কস্ট মানে কস্ট পার শু 10 ইউএস ডলার এখানে শো হচ্ছে। আর এইটি যখন পোস্ট অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরবর্তী সময় যখন আমরা ব্যাপক মাত্রায় উৎপাদন ঘটেছে, তখন এইটি আপনার কস্ট পার শু দাঁড়িয়ে গেছে হচ্ছে আপনার $1 মাত্র। এরপরেও আপনার এই যে ওনার যেটা দেখিয়েছে যে ব্যাপক মাত্রায় সে তার উৎপাদন করে বিভিন্ন জায়গায় যে পরিবহন করার সুযোগটা পেয়েছে, কিন্তু নিচের দিকে আমরা যেটা দেখি যে এখানে ওই মানে কয়েকটা শোরুমেই তার এই প্রোডাকশনটা সীমিত ছিল। অর্থাৎ যেখানে উৎপাদন হতো সেখান থেকেই সে মোটামুটি ওই মার্কেটিং এর ব্যবস্থা তার ছিল। তো এই জায়গা থেকে এটা একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরো বেশি গতিশীল হয়েছে। শিল্পায়নের বৈশিষ্ট্য, কি কি প্রক্রিয়ায় শিল্পায়ন হয়? যন্ত্রশক্তির ব্যবহার, এর মাধ্যমে শিল্পায়ন হয় এবং যন্ত্রশক্তির ব্যবহার এবং প্রসার। এরপরে আছে বৃহদায়তন উৎপাদন, যেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং বলছি। তারপরে মজুরি ভিত্তিক শ্রম, অর্থাৎ এখানে যে ক্যাশ টাকায় বা নির্দিষ্ট মজুরিতে বা যেটা যে বলছিলাম যে আগে একসময় হাতে এবং বা দৈনিক ভিত্তিতে, তারপরে সাপ্তাহিক এবং এখন মাসিক, এবং সেটা ব্যাংকে স্যালারি অ্যাকাউন্টে চলে যায়। এরপরে আছে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, এটাও শিল্পায়নের একটা বৈশিষ্ট্য। অর্থাৎ এককভাবে মনোপলি বাজার না, সবার মধ্যে মানে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার নির্ধারণ করে। কৃষির পরিবর্তে শিল্প ভিত্তিক উৎপাদন বা শিল্প ভিত্তিক অর্থনীতির বিস্তার ঘটে। বিশেষায়িত শ্রম বিভাজন, এটি আমরা আগেও দেখেছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বা আরবানাইজেশনে এই ডিভিশন অফ লেবার এটি আরো বেশি ব্যাপকতা লাভ করে। পুঁজিবাদের পৃষ্ঠপোষক, শিল্পায়নের মাধ্যমে পুঁজিবাদ অনেক বেশি পৃষ্ঠপোষকতা পায়, এবং যেটা আমরা ইভেন দ্বৈত অর্থনীতির দেশ বা কমিউনিস্ট দেশ, আপনারা দেখবেন যে চীন সারা বিশ্বের মানে যন্ত্র প্রযুক্তি বা নানান ক্ষেত্রে তারা সবচেয়ে মানে ইভেন অনেক ক্ষেত্রে তাদের মার্কেট বা তাদের টোটাল যে উৎপাদন এটি আমেরিকার থেকেও বেশি। তো সেই ক্ষেত্রে তারা এই সমাজতান্ত্রিক দেশ হওয়ার পরেও সারা বিশ্বের পুঁজিবাদের বা এই যে শিল্প কলকারখানার বা তাদের পণ্য বিক্রির এই অনেক ক্ষেত্রে তারা মানে অনেক পুঁজিবাদী রাষ্ট্রের থেকেও এগিয়ে আসছে। এবং সমাজে বৈষয়িক চিন্তার প্রসার ঘটে। বৈষয়িক চিন্তা মানে আমাদের আরো গাড়ি বাড়ি ধনসম্পদ ইত্যাদির আকাঙ্ক্ষা বেড়ে যায়। ধরেন আপনার হাতে হয়তো একটা মোটামুটি যেটা একটু আগে বলছিলেন যে 4G মোবাইল আছে, মডেলটা একটু পুরনো, এটা আর এখন ভালো লাগে না, এখন 5G সাপোর্ট করে এরকম আধুনিক একটা মোবাইল দেওয়া। বা যাদের সামর্থ্য আছে তারা আইফোন নিতে চায়, যাদের গাড়ি কেনার সামর্থ্য আছে তাদের গাড়িটা ওল্ড মডেল হয়ে গেলে তারা লেটেস্ট মডেলের গাড়ি চায়। এইভাবে সমাজে, কারণ যে এগুলো প্রতিনিয়ত আপনার সামনে রীতিমতো মানে বিজ্ঞাপন আসছে এবং আপনাকে একভাবে প্রলুব্ধ করছে এইসব কেনার জন্য। অর্থাৎ শিল্প কলকারখানা উৎপাদনের পরে তাদের মার্কেটিং পলিসি অনুযায়ী এই বিষয়গুলো আপনার কাছে চলে আসে, অফার চলে আসে। আর এখন অনেক সময় দেখবেন ব্যাংক থেকে আপনাকে ফোন দেয়, স্যার ঋণ লাগলে আমরা খুব সহজ শর্তে আপনাকে ঋণ পাইয়ে দিতে পারি। ব্যাংকের ওদের যেটা ক্রেডিট সেকশন আছে তারা, এবং এরকমের অন্যান্য আপনার মোবাইলে বা বিভিন্ন জায়গায় অটোমেটিক্যালি মেসেজ চলে আসে যে নতুন মডেলের আপনি যদি ফোন নিতে চান সেই বিষয়গুলো। ইভেন এই যে এআই এর মাধ্যমে অনেকে যেটা বলে থাকে যে আপনি কোন বিষয়ে আগ্রহী, দেখা যাবে অটোমেটিক্যালি আপনার মোবাইলে সেই মেসেজগুলো আসা শুরু। অর্থাৎ তারা আপনাকে মোটামুটি ইতিমধ্যে রিড করে ফেলেছে যে আপনার কি ধরনের চাহিদা আছে।
তো সামগ্রিকভাবে শিল্পায়নের ফলে এই যে মানে সমাজে বৈষয়িক চিন্তা বা যেটাকে আমরা অনেক সময় বলি যে দুনিয়াবী চিন্তা, এইগুলো মানুষের মধ্যে অনেক বেশি চলে আসে। এবং শিল্পায়নের ফলে নগরায়ন এবং শহরের সভ্যতার বিকাশ ঘটে, অর্থাৎ যত বেশি শিল্পায়ন তত বেশি নগর সভ্যতা আরো বেশি ছড়িয়ে পড়ে। এবং শিল্পায়নের সাথে যেটা যে ওভারঅল আপনার আর্থিক ব্যবস্থাপনা, যেমন আমরা যদি বলি যে যত বাংলাদেশের যত বড় বড় শিল্প গোষ্ঠী আছে প্রায় সবারই বড় বড় আকার ব্যাংক ঋণ আছে। আবার ব্যাংক ঋণ না থাকলে দেখা যাবে যে এই যে কর্মসংস্থান এবং উৎপাদন এগুলো হবে না। তো এই সামগ্রিক প্রক্রিয়াটির সাথে এর সাথে আমদানি রপ্তানি নীতি নির্ধারণ, আইন প্রণয়ন, যেমন এর সাথে ধরুন পরিবেশগত আইন, যে যদি সরকারের এখানে নিয়ন্ত্রণ না থাকে তাহলে এটা এমন ভাবে যদি স্বেচ্ছাচারিতা হয় তাহলে দেখা যাবে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে একেবারেই আমাদের পরিবেশ এমন ভাবে বিপর্যস্ত হয়েছে যেখানে আর বসবাসের উপযোগী নাই। তো সেই ক্ষেত্রে যে আইন প্রণয়ন বা নীতি নির্ধারণ এটাও সরকারের একটা দায়িত্ব, এবং সামগ্রিক ব্যবস্থার যেই প্রক্রিয়া নির্ধারণ এই বিষয়ে রাষ্ট্রের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিল্পায়নের ফলে কি কি ধরনের দূষণ হয় সে বিষয়গুলো আমরা এখানে দেখি। শিল্পায়নের প্রভাব, পরিবেশ দূষণ ঘটে, অর্থাৎ শিল্পায়নের যে ছবিগুলো আমরা দেখে আসলাম ওইখান থেকে স্যার সেই প্রভাবটা পর্যায়ে দুই রকম হচ্ছে না স্যার? পানি, মাটি, বায়ু, শব্দ এই সব ধরনের দূষণ শিল্পায়নের ফলে হতে পারে। বৃক্ষ, বন বা প্রাণীকুল উজাড় হতে পারে, অর্থাৎ যদি কোনো এক জায়গায় বন না থাকে তাহলে সেখানে আর পাখি বাসা বাঁধবার মতো জায়গা থাকে, পাখি না থাকলে আশপাশে পোকামাকড়ের উপদ্রব হয়। এই নানান রকমের এক ধরনের পরিবেশের ভারসাম্য নষ্ট হয় শিল্পায়নের ফলে। প্রাকৃতিক সম্পদের উপর মারাত্মক চাপ সৃষ্টি করে, অর্থাৎ আপনার অনেক সময় যেটা হয় যে আমরা খনিজ সম্পদ, এই যে জৈব জ্বালানি মানে ফসিল ফুয়েল এইগুলো অনেক বেশি ব্যবহারের ফলে দেখা যায় যে প্রাকৃতিক সম্পদের উপরে চাপ তৈরি, স্যার আসলে জৈব বৈচিত্র্য হুমকির মুখে পড়ে। বলেন, 9টা ক্লাস আছে, কিছু বলছেন? স্যার বলছিলাম যে শিল্পায়নের প্রভাব তো স্যার দু ধরনের হতে পারে না, একটা হচ্ছে ঋণাত্মক আর একটা ধনাত্মক, নেগেটিভ আর পজিটিভ না, স্যার। শিল্পায়নের তো আমরা ইতিমধ্যে দেখছি, মানে আমরা এর আগের যে আলোচনাগুলো করে আসছি যে এই যে ব্যাপক ভিত্তিক যে উৎপাদন, সেই উৎপাদনের জায়গাগুলো তো বেসিক্যালি আমরা বুঝেছি যে মানুষের প্রয়োজনে, দৈনন্দিন প্রয়োজনে উৎপাদন গুলো। আমরা এখানে প্রভাব বলতে বিশেষত পরিবেশের সাথে সম্পর্কিত যে প্রভাবগুলো সেইগুলো আমরা দেখার চেষ্টা করছি, যে পরিবেশের সাথে এই সম্পর্কগুলো মানে পরিবেশকে কিভাবে প্রভাবিত করে সেই অংশটি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর শিল্পায়ন বিষয়ে আগে যে আলোচনাগুলো হয়েছে সেটার থেকেই আমরা বুঝতে পারি যে আপনার এর ইতিবাচক, অর্থাৎ প্রোডাকশন না হলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই তো আমরা সেখানে পাবো। জলবায়ুর পরিবর্তন ত্বরান্বিত হতে পারে। আমরা মূল পয়েন্ট গুলো 9টা আমার একটা ক্লাস আছে এবং দেখা যাবে যে একই রকমের লিঙ্ক হওয়ার কারণে অনেকে এই ক্লাসে ঢুকে পড়ে। প্রযুক্তিগত উন্নয়ন এবং ডিজিটাল বর্জ্য, এইগুলো যে আগের ছবিতে আমরা দেখেছি, এইগুলো আমাদের পরিবেশের জন্য বিপর্যয় সৃষ্টি করতে পারে। ব্যাপক মাত্রায় শ্রম বিভাজন এবং সামাজিক অসমতা এবং বৈষম্য তৈরি হয়। স্থানান্তর গমন বা মাইগ্রেশন হতে পারে, এবং অস্বাস্থ্যকর পরিবেশে বা জনস্বাস্থ্যের জন্য হুমকির সম্মুখীন হতে পারে। এরকম অবস্থা তৈরি হয় শিল্পায়নের। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে গোটা বিশ্বই পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে। বিশ্ব উষ্ণায়ন কি, এই আলোচনাটি আর আজকে আমরা না করি, আমরা পরবর্তী ক্লাসে এই আলোচনাটি কন্টিনিউ করব। আজকে এখানে আমরা শেষ করছি, এখান থেকে বাকিটা পরবর্তী ক্লাসে আলোচনা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমরা নেক্সট আজকে একটু বলি যে ম্যাডামের সাথে আমার কথা হয়েছিল।